পালা কিছুতেই শুরু হতে পারে না, কিছুতেই না। তাই বলছি আজকের এই পালার আমি নাট্যকার, তাই বলছি এই সব অলিক রূপকথার গল্প শুনে আপনারা সময় নষ্ট করবেন না। চুপ করুন, এভাবে এখানে ঢুকে পড়েছেন কেন? জানেন না এই পালার প্রথম দৃশ্যের শুরুতেই আমার অভিনয় করার কথা? তুমি? আমি এ পালার নায়ক অমর সরকার। হ্যাঁ, এই অমরকে তো আমি সৃষ্টি করেছি। যে অমরের বাবা মা ছেলেবেলাতে মারা গিয়েছিল, তারপর সে মানুষ হয়েছিল একটা অনাথ আশ্রমে। কেমিস্ট্রিতে অনার্স নিয়ে বিএসসি পাস করেছিল। তারপর অনেক চেষ্টা করেও একটা ভালো চাকুরি জোগাড় করতে না পেরে শেষে ওই অবিনাশ চৌধুরীর দান করে একটা সামান্য শ্রমিকের কাজ করছে। হ্যাঁ, আমি এ পালার শুরুতে প্রথম প্রবেশ করব, তারপর আসবে এ পালার নায়িকা দেবযানী। জানে ওই দেবযানীও আমার সৃষ্টি, যে কিনা তোমার মালিক ওই অবিনাশ চৌধুরীর মেয়ে। হ্যাঁ, মালিকের মেয়ে হলেও দেবযানী ভালোবাসে তাদের কারখানা শ্রমিক অমরকে, অর্থাৎ আমাকে। তোমাকে? মিথ্যে মিথ্যে, মস্ত বড় ভুল। তেলে জলে কখনো মিশতে পারে না। মিল মালিকের মেয়ে কখনো তাদের অধীনস্থ কর্মচারীকে ভালোবাসতে পারে না। কি বলছেন? আমার আর দেবযানীর ভালোবাসা তো আপনি নিজের হাতে লিখেছেন। ভুল লিখেছি, ভুল। প্রাণহীন কাগজের ফুলকে আমি সত্যি বলে বাজারে বেচতে চেয়েছি। গরিব বড় লোকের ভেদাভেদ ঘুচিয়ে দিয়ে এই মাটির বুকে আমি মিথ্যের স্বর্গ তৈরি করতে চেয়েছি। তাই তো আজ ওই নাটকের অভিনয় বন্ধ করে আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করব। আপনি কিছুটাই করতে পারবেন না। পাগলামো না করে দয়া করে এখান থেকে চলে যান। দেবযানীকে আসতে দিন। আসবে না দেবযানী, আজ আসবে না। তুমি জানো না অমর, তুমি জানো না আজ দেবযানী এখানে কিছুতেই আসতে পারে না। সে এসেছিল আমার এই খাতার পাতায়। আজ জীবন মঞ্চে দেবযানীর বদলে কে আসবে জানো? অবিনাশ চৌধুরী, দেবযানীর বাবা। মালিকের সামনে দাঁড়িয়ে কথা বলার আগে মালিককে শ্রদ্ধার প্রণাম জানাতে হয়, সে কথা ভুলে যাওয়ার সাহস তুমি পেলে কোথায়? বলো, কোন সাহসে আমার কারখানার সামান্য একটা কর্মচারী হয়ে আমার মেঘ থেকে হাত বাড়িয়েছ? বলো, জবাব দাও। আমার একটা পিতৃদত্ত নাম আছে, আশা করি সেই নামে ডেকে নিজের সভ্যতা শিক্ষার মর্যাদা রাখবেন। পিতৃদত্ত না? আরে যার বাপ মায়ের কোনো ঠিক ঠিকানা নেই। বাপ মায়ের ঠিকানা না থাকলেও কোনো মানুষ এই পৃথিবীতে আসতে পারে না স্যার। তাই নাকি? তাহলে বলো, তোমার বাবার নামটা কি? বলো, তুমি কার ছেলে? বিদ্যাসাগর কিংবা রবীন্দ্রনাথের ছেলের নামটা কি বলতে পারবেন স্যার? পারবেন না, কারণ মানুষ তার বাবা মায়ের পরিচয় বড় কিংবা ছোট হয় না, হয় তার শিক্ষা দীক্ষা আর মনুষ্যত্বের অভাবে। মা, মনুষ্যত্ব? আরে তোমার ভাবটাই আমার ভালো করে জানা আছে। আমার বিদেশি কুকুরটা যার থেকে অনেক বেশি দামি, তুই একটা সামান্য কুলি। ভুল করছেন স্যার। খাঁটি সোনা ও সেগরা চেনে না, তার জন্য কোষ্টি পাথরের প্রয়োজন পড়ে। তবে চেষ্টা করবেন না, তাহলে আপনার এই দামি লাঠিটা হয়তো আমি ভেঙে দিতে বাধ্য হব। আরে রফিক, তুই এখানে কেন এসেছিস? বন্ধুর বিপদেই তো বন্ধুকে এগিয়ে আসতে হয় স্যার। বন্ধু? আরে বন্ধু কাকে বলছিস? এটা মুসলমান নয়, হিন্দু ছেলেকে বন্ধু বলছিস? হ্যাঁ স্যার, আমাদের ধর্ম আলাদা হলেও দুজনের জাতটা এক। জাত? হ্যাঁ, খাওয়া মেহনতি মানুষের জাত। তাই নাকি? তাহলে তোরাও জেনে রাখ, আমার জামাই হওয়ার স্বপ্ন দেখা ভুলতে না পারলে অমরকে হয়তো চিরজীবনের মতো জেলখানায় বন্ধ করে রাখবো, অথবা লাশটাকে কোনো অন্ধকার ঠিকানায় পৌঁছে দেব। আর সেই পরিণতি দেখে তোমাদের মতোই জাতওয়ালা ছোট লোকেরা ভালোবাসার কথাটা চিরজীবনের মতো ভুলে যাবে। কিছুতেই মনে করতে পারবে না। রফিক, তোকে আমি কতবার বারণ করেছি যে তুই এখানে আসবি না?
তবু আসতেই হলো, কারণ আমাদের একটু আগে রঘুয়া খুন হয়েছে। কি বলছিস তুই? রঘুয়া খুন হয়েছে? হ্যাঁ, বীজপুরি জঙ্গলে তার লাশ পাওয়া গেছে। কিন্তু রঘুয়াকে কে খুন করবে, কেন করবে কিছুই বুঝতে পারছি না। শুধু মনে হচ্ছে এই শান্ত গৌরীপুরের আকাশে ধীরে ধীরে এক অজানা অশান্তির মেঘ জমে উঠেছে। এরপরে হয়তো ঝড় উঠবে, সর্বনাশের ঝড়। শীঘ্রই চলো আমরা সেই রঘুয়ার বাড়িতে যাই। না, তুই যাবি না। তুই আমার বাড়িতে যাবি, আমি থানায় যাচ্ছি। চলে আয় অভিক, আজকের যখন করে হোক রঘুয়ার খুনিকে শাস্তি দিতেই হবে। তোমরা ওদিকে যেও না, আমার কথা শোনো। হে অজানা নাট্যকার, আমার কলম কেড়ে নিয়ে কোন জীবন নাটকের আসর জমিয়ে দিলে, যেখানে পায়ের নিচের পৃথিবীটা হলো মঞ্চ, প্রত্যেকটি মানুষ যেখানে জীবন্ত এক একটা চরিত্র, নিয়তি যে নাটকের পরিচালক, দুর্ভাগ্য যেখানে বেসুরে বেহালা বাজায়, নির্মম সত্যের আলোক সম্পাদে যে অভিনয় ঝলসে ওঠে, এ নাটকে আজ তুমি আমাকে একটা সাধারণ চরিত্রের ভূমিকায় নামিয়ে দিলে। তবে তাই হোক, দেখা যাক আমার লেখা ওই দেবযানীর ভালোবাসা নিয়তির পরিচালনায় পূর্ণতা পায় কিনা, স্মৃতিতে সিঁদুর দিয়ে সে হতে পারবে কিনা তোমার জীবনমুখী নাটকের মহানায়িকা, যার নাম অগ্নি সাক্ষী স্ত্রী। নমস্কার। বাবা পুরুষিব, পঞ্চদেবতা ও মা দুর্গাকে প্রণাম জানিয়ে এবং উপস্থিত দর্শক মণ্ডলীকে আন্তরিক ধন্যবাদ ও নববর্ষের শুভেচ্ছা জানিয়ে দোস্তপুর নিউ শিবশক্তি যাত্রা সংস্থা শুরু করতে চলল তাদের ভক্তি নৈবেদ্য অশ্রু সজল সামাজিক যাত্রাপালা অগ্নি সাক্ষী স্ত্রী। ভালোবাসা ভালো লাগা দেবে প্রতিদান, ভালোবাসা ভালো লাগা দেবে প্রতিদান, অক্ষয় শাখা পলাশি বধূ অগ্নি সাক্ষী, অগ্নি সাক্ষী, অগ্নি সাক্ষী, অগ্নি সাক্ষী। অগ্নি সাক্ষী স্ত্রী, আজে বাজে কথাবার্তা। আমার মতো আধুনিক শিক্ষিত মেয়ের কাছে ওই কথা কোনো দামই নেই। যাও, চলে যাও তুমি এখান থেকে। তুমি হিন্দুর মেয়ে, তোমার হাতে এখনো ফাঁকা আছে, শীতে সিঁদুর আছে। আর জেনে রাখো, হিন্দু ঘরের মেয়েদের শ্বশুরের ভিটে হলো স্বর্গ। শ্বশুরের ভিটে যাবো না, আমি কোনোদিন ওই শ্বশুর বাড়ি ফিরে যাবো না। যেতে হবে লালি, তুমি কিছুতেই আমার সংসারটাকে স্বপ্নে ভেঙে দিতে পারো না। তুমি কি আমাকে জোর করে নিয়ে যাবে? দরকার হলে আমি তাই নিয়ে যাব। আমি স্বামী হিসাবে সে অধিকার আমার নিশ্চয়ই আছে। চলে এসো, চলে এসো আমার সঙ্গে। আমার মনে হয় হাত দিলে হাতটা খুলে নে, তোমার গলায় ঝুলিয়ে দেব। মান্তু শোনা, এতদিনে সহজ করে বুঝতে পারলেন না যে আমার মনে কোনোদিন তোমার এই বুড়ো বম্মার সঙ্গে ঘর সংসার করতে পারবে না। বিয়ের আগে বলেননি কেন? তখন আমি ভেবেছিলাম বিয়ের পর তুমি আমাকে নিয়ে আলাদা করে সংসার বাঁধবে। লালি, আমি বাবা মায়ের একমাত্র সন্তান। আমি আলাদা হয়ে গেলে তাদের কে দেখবে তুমি বলতে পারো? তোমার বাবা মায়ের যে ছেলেপুলে না থাকতো তখন দেখতো কি? এই কথা ভেবে আমি তো আমার দায়িত্ব আর কর্তব্য থেকে বঞ্চিত হতে পারি না। তা যদি না পারো তাহলে কচি খোকায় বাবা মার কোলে উঠে বসে থাকো কি? আমার মেয়ের সঙ্গে শখ করার কথা ভুলে যাও। আপনি বাবা হয়ে এই কথা বলতে পারছেন? আজ যদি সঞ্জয় দা বিয়ে করে আপনাকে ছেড়ে চলে যায়? জয় শিব শম্ভু। সঞ্জয় একটা ছেড়ে 10টা বিয়ে করলো, কিন্তু তার বাবাকে ছেড়ে সে কোনোদিন যাবে না। আমি সেই শিক্ষা দিইনি। বাহ বাহ, চমৎকার। আপনি নিজের ছেলের বেলায় সে শিক্ষা দিয়েছেন, আর পরের ছেলের বেলা বেঈমানি করতে বলছেন। বললে
এই বাড়িতে দাঁড়িয়ে আমার বাবাকে অসম্মান করে কথা বলবে না। এক্ষুনি বাড়ি চলে যাও। হয়ে যাবো, তবে যাবার আগে একটা কথা বলে যাচ্ছি লালি, একবার যখন শীতে সিঁদুর পড়েছ তখন এরা কেউ তোমার আত্মীয় নয়। সারা জীবন ধরে সুখে দুঃখে স্বপ্নে মরণে যেটা বেঁচে থাকবে সেটা হলো 7 পাকের বন্ধন। যেদিন তুমি সেই কথা বুঝতে পারবে সেদিন হয়তো অনেক দেরি হয়ে যাবে, অনেক দেরি হয়ে যাবে। আমি ভাবতে পারছি না তোর মতন একটা শিক্ষিত আধুনিক মেয়ে কেমন করে এই ফালতু ছেলেটাকে বিয়ে করলি। তখনই বুঝতে পারবি জন্মটা সত্য জুড়ে পড়ে আছে। পরের জীবনের মধ্যে সততা আদর্শ আর মনুষ্যত্বের আমি প্রকাশ পেয়েছিলাম। সেটাই তো বড় দোষ। এই যুগে যারা মনুষ্যত্ব আদর্শের বড়াই নিয়ে বেঁচে থাকে তাদের মূর্তি বানিয়ে পুজো করা যায়, কিন্তু সেই সমস্ত অমানুষদের সঙ্গে সংসার করা যায় না। এই বাজারের অর্থনীতির যুগের মানুষ মূল্যবোধের কোনো দাম নেই, আত্মীয়তার বন্ধুত্বের কোনো বন্ধন নেই। তাই আমাদের উন্নয়নের প্রকৃতির ময়দানে প্রত্যেকের এক একটা ঘোড়া ছুড়তে হবে, আর সেই দেশের ঘোড়ার নাম মান্তু সোনা। কি বাবা নয়, এই টাকার জন্য দুনিয়া এমন কোনো কাজ নেই যা আমি করতে পারি না। এই শয়তান, একটু আগে জামাইয়ের সামনে বললাম যে তুই আমাকে ছেড়ে যাবি না। ওটা একটা কথার কথা বাবা, তাহলে তুই ঠিক ভালো করে জানো যে এই টাকার জন্য দুনিয়া এমন কোনো কাজ নেই তিনজনের বেটা চুরি বাঁধতে পারি। কারণ আমি জানি তোরা বাইরে তো দরদ দেখাস না কেন, সুযোগ পেলেই এই সম্পত্তির ভাগ থেকে তোরা আমার অধিকারটা কেড়ে নিবি। সম্পত্তির ভাগ নিয়ে আমি শ্বশুর বাড়ি ফিরে যাই, তোরা আমাকে আমার স্বামীর ঘর করতে দিস না। তবে একটা কথা মনে রাখিস, স্বামীকে ছাড়লেও তোদের আমি কিছুতেই ছাড়বো না। এই সম্পত্তির ভাগটা বুঝে নেওয়ার জন্য আমি তোদের গলার কাটা হয়ে থাকবো। জানি জানি, আমার বাবা এই বাড়িতে একটা কাঁটা গাছ পুঁতে রেখে গেছে। সমস্ত সম্পত্তি আর কারখানা অর্ধেকটা দিয়ে গেছে আমার বড় ভাইকে, আর বাকি অর্ধেকটা তোর, আমার আর ওই লালির নামে। তাই তো লালি, ব্যাংক থেকে একটা টাকা তুলতে হলে আমার তিনজনের একসাথে সই করতে হয়। জয় শিব শম্ভু, এই তাতে তো ভালোই হয়েছে রে বেটা। এই আমাদের ভাগের টাকাটা এই ব্যাংকে জমছে, আর ওই তো যাত্রা তো ভাইয়ের টাকা, ওই সন্দীপের টাকা আমরা ফুর্তি করছি। সন্দীপ তোমাকে ভক্তির মতন শ্রদ্ধা ভক্তি করে, তাই তো খুব সহজে ওকে মদ আর বাইজির নেশায় মাতিয়ে রাখতে পেরেছি। বিয়ে দিতে চাইছো গাধা, তুমি একটা গাধা, এইটা বোঝো না? ও বাইরে থেকে কোনো মেয়ে বাড়িতে নিয়ে আসবে সেই রাস্তা বন্ধ করে দিচ্ছি। অচেনা অজানা মেয়ে এসে ওর কানে যে কি ফুসমন্তর দেবে কে বলতে পারে? কিন্তু অবিনাশ চৌধুরী মেয়ে দেবযানী এই বাড়ির বউ হয়ে আসার পর ও যে দাদার কানে মন্তব্য করে না, সেটা কি করে ভাবরে? দেবযানী ওদের কারখানার একটা কর্মচারীকে ভালোবাসে, আর সেই জন্যে ওর বাবা অবিনাশ চৌধুরী জোর করে এখানে বিয়ে দিতে চাইছে। সুতরাং দেবযানী কিছুতেই সন্দীপকে মেনে নিতে পারবে না। আর মাঝিরা ছেড়ে ঘরে ফিরতে পারবে না, আর যদি পারে তখন ওই দেবযানীর পুরনো ভালোবাসাকে ভাঙিয়ে কোথায় কখন কিভাবে বিষ ঢালতে হবে সেটা ওর এই পরম পূজনীয় কাকাবাবু খুব ভালো করেই জানে। দাদার অবশ্যই তো ভক্তি আছে, কতদিন শুধু খাও দাও আর দুয়াতে টাকা ওড়াও। উঠবে নাই, উঠবে নাই, অত সহজে টাকা উঠবে নাই। পাথরের টুকরো হইয়া আপনাকে মাথায় আছড়াইয়া পড়বো। ব্যাংক থেকে টাকা তুলেছ কি না বল? আগে না, ফক্কা টাকা পাই নাই। জয় শিব শম্ভু। পাননি মানে কেন পাননি?
আগে কাকা বাবু ওই যে ডায়েলের মোজা তলে। মানে মানে বুঝলেন না, ডায়েলের বাটির ওপরে থাকে জল আর তার তলে থাকে আসল মাল। ছোটদা আমার যে চেকখানে দিয়েছিল আর তার তলে যে সইটা ছিল সেইটাই তো আসল জাল। জাল? কে বলেছে জাল? ওই তো ব্যাংক ম্যানেজার। দেখি তো চেকটা আমার কাছে। আগে না, এইটা লইয়া আমাকে এখন ওই থানায় যাইতে হইব। থানায় যাবেন কেন? হ্যাঁ, থানায় যাবেন কেন? ডায়েলের মোজা তলে এই চোখটা চেকটা তলে কে সইটা করলো, কেনই বা করলো, পুলিশের গুঁতো খাইয়া নামটা আমাকে টাইনা বার করিতে হইব। ম্যানেজার সাহেব, আমি বলছি চেকটা সঞ্জয়কে দিয়ে দিন। ডাইলের মোজা তলে। হ্যাঁ, আপনারই বোধহয় মনে নাই যে আপনার বাবার ম্যানেজার হইয়া আমি এই বাড়িতে আইয়াছিলাম। এই সুবাদে আপনাকেও আমি অনেক সিনিয়র জেঠা বাবুর বলা, তাই বড় বাবু না কইলে আমি কারোর হুকুম শুনবো না। তাহলে আমি আপনাকে বলছি, আমার কাকা বাবুর হাতে আপনি মাথা পেতে মেরে দিন আদেশ। কিন্তু বড়দা, কোনো কিন্তু নয়। আমার বাবা মারা যাবার সময় আমার হাত ধরে বলেছিলেন, সন্দীপ, এ বাড়িতে যেন তোর কাকা বাবুর কোনো অসম্মান না হয়, তোর ভাই বোনেরা যেন কোনোদিন বুঝতে না পারে যে তুই তাদের জারতুতো দাদা। সেই থেকে আমার কাকা বাবু আমার চোখে এক জীবন্ত বিগ্রহ। সঞ্জয় আর লালি হলো আমার বুকের দুই পাঁজর। কিন্তু বড়দা, এক চেকটারের তলে যে আপনার সইটা ছিল সেইটাই তো জাল। চল। হ্যাঁ, ওই দেখি। এই যে দেখেন দেখেন। না, চাল নয়, এটা আমার নিজের সই। অসম্ভব, আপনাকে হাতে লেখা আমাকে চিনতে কোনোদিন ভুল হইব না। কিন্তু মুখের কথাটা তো নিশ্চয়ই মানবেন। তবু যদি কোনো সন্দেহ থাকে তাহলে এখানে আমি আরো একটা সই করে দিচ্ছি। এই নিন, টাকাটা তুলে নিয়ে এসে সঞ্জয়কে দিয়ে দিন। আপনি কইলে নিশ্চয়ই দেব, কিন্তু যে আগের সইটা যে ভেজাল ছিল এইটা তাহার প্রমাণ হইয়া গেল। কি বলতে চান আপনি? ভেজাল ছিল বইরা আপনি আবার সই কইরা কোনো এক জালিয়াতকে বাইচা দিলেন। কিন্তু ভালো মানুষের মর্যাদা আপনি কোনোদিন পাইবেন না বাবু। একদিন বুঝবেন যে আত্মীয়তার ডায়েলের মোজা কোথায়। হ্যাঁ, আত্মীয়তার তলে শুধু জল, তার তলে থাকে ভাত, নর্দমার পচা পান, নর্দমার পচা পান। সামান্য একটা ম্যানেজার হয়ে আসপদ্দার কথাটা শুনলে? ঠিক ওটাই আমি শুনতে চাই না। তোর যখনই কোনো টাকার দরকার হবে তুই সোজা আমার কাছে চলে আসবি, আমি চোখ বুঝে চেকে সই করে দেব। কিন্তু এমন কিছু করবি না যাতে তোর আর আমার সম্পর্কের মাঝখানে পুলিশকে এসে দাঁড়াতে হয়। তার মানে সামান্য টাকার জন্য আমাকে সবসময় তোমার কাছে ভিখারির মতো হাত পাততে হবে? ভিখারি কাকে বলছিস রে ভাই? ভিখারি তো আমি। নিজের গর্ভধারিণী মার জন্মদাতা মামা মারা যাবার পর থেকেই তো আমি সামান্য একটু ভালোবাসা পাবার আশায় তোদের সামনে ভিখিরির মতো হাত পেতে আছি। জয় শিব শম্ভু, তুই কি বলছিস বাবা? আমরা তোকে ভালোবাসি না? অতি বড় শত্রুও সে কথা বলার সাহস পাবে না কাকা। ভালোবাসো বলেই তো সমস্ত ব্যবসা সম্পত্তি সব তোমাদের হাতে তুলে দিয়ে আমি নিশ্চিন্তে বসে আছি। তবু সামান্য কটা টাকার জন্য কেন এ বাড়িতে আমার সইটা জাল হয় তুমি বলতে পারো কাকা? এই সঞ্জয় একটু ভুল করে ফেলেছে বাবা, বড় ভাই হিসেবে তুই ওকে এবারের মতো ক্ষমা করে দে। কাকা, সঞ্জয় শুধু অপরাধী করেনি, আমাকে যে বড় কষ্ট দিয়েছে। আমার বুকের এই বিশ্বাসের পাঁজরটাতে একটা ব্যথার চিড় ধরিয়ে দিয়েছে। ভালোবাসার দাবি নিয়ে ও আমার কাছে টাকাটা চাইতে পারেনি কেন? সেই প্রশ্নটা যে আমার মনটাকে কুড়ে কুড়ে খাচ্ছে কাকা। আর কোনোদিন এমন কাজ করবো না। না 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 না, কথা দিস না ভাই, কথা দিস না। আধুনিক যুগের শিক্ষিত মানুষের মনটা হলো ভাগাড়ে পড়ে থাকা মৃতদেহের মতো। লোভ, লালসা, হিংসার স্বার্থের শকুনগুলো
যে মৃতদেহটাকে দিন রাত টুকরে টুকরে খেতে চাইছে। শিক্ষা, সংযম আর আত্মমর্যাদার লাঠিটা হাতে না থাকবে কেউ কোনো দিন সেই শকুনগুলোকে তাড়াতে পারবে না। হ্যাঁ কাকা বাবু, ওই শকুনগুলোর হাত থেকে বাঁচবার জন্যই তুমি দিন রাত এই সংসার নামক ভাগাড় থেকে পালিয়ে যাই। গান বাজনার তরল নেশার গঙ্গা জলে নিজের মনটাকে ভাসিয়ে রাখি। তোমরা আমার সব কিছু কেড়ে না, শুধু আমার বিশ্বাস আর ভালোবাসার ভান্ডারটাকে উজাড় করে দিও না কাকা বাবু, উজাড় করে দিও না। সন্দীপ কাকা বাবু, বাবার শূন্য সিংহাসনে তোমাকে বসিয়ে আমি যেন তোমার পায়ে হাত দিয়ে বলতে পারি, পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমং তপ পিতরি প্রীতিমা পণ্যে প্রিয়ন্তে সর্বদেবতা, প্রিয়ন্তে সর্বদেবতা, প্রিয়ন্তে সর্বদেবতা। আমার সামনে দাঁত বার করে হাসবি না। আজ দাদার সই ঝাল করছিস, কোনদিন হয়তো আমারটাও নিশ্চয়ই করবি। আমার ভাইপোর মতো আমি বুফান, আমার সত্য সুদর টান করলে আমরা তোমার সর্বনাশ করতে বাধ্য হব বাবা। জয় শিব শম্ভু। তাহলে তুইও শুনে রাখ সঞ্জয়, আদর দিয়ে তোকে যদি আমি বাঁদর তৈরি করতে পারি তাহলে তোর বিষ দাঁতটা আমি ছেড়ে দিতে পারবো। তোকে এত সহজ হবে না, কারণ তুমি যাকে বাঘ ভাবছ সে অনেক আগে সুন্দরবনের একটা বাঘ হয়ে গেছে। সুন্দরবনের বাঘ, Yes, yes, my dear father. জীবনে তো অনেকবার দেখেছি বীরভূমের বাঘ, তিহার জেলে, সন্দেশখালীর বাঘ ইডি হেফাজতে, আর তুই হলি 3 নম্বর সংস্করণ সুন্দরবনের বাঘ। Yes, my dear father. সন্দীপের মতন আমি তোমার পায়ে হাত দিয়ে পিতা স্বর্গ পিতা ধর্ম বলে প্রণাম করতে পারবো না। আমার একমাত্র স্বর্গ ধর্ম হলো টাকা, টাকা, মানি, মানি, মানি 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 সুইটার দ্যান হানি। এ যুগটাই হলো টাকার গোলাম। মালিক শ্রমিক, স্বামী স্ত্রী, প্রেম ভালোবাসা সব সম্পর্কের ঠিকুজি লেখা হয় কাগজের নোটে। তাই অবিনাশ চৌধুরীর ছেলে দীপঙ্কর চৌধুরীর একমাত্র ভালোবাসা হলো শুধু টাকা। মিথ্যে, মিথ্যে, সম্পূর্ণ মিথ্যে। টাকা ছাড়াও তোমার জীবনে আরো একটা ভালোবাসা আছে দীপঙ্কর। অসম্ভব, তেমন কোনো খবর অন্তত আমার জানা নেই। আমার চিন্তা ভাবনা ধ্যান জ্ঞান এভরিথিং ইজ মানি, মানি অ্যান্ড মানি। তাই নাকি? তাহলে এই পাপিয়ার সঙ্গে তোমার কিসের সম্পর্ক? ও ডার্লিং, তোমার কথাই আলাদা। তুমি তো আমার মন প্রাণ জীবন সবকিছু জুড়ে বসে আছো। বুঝেছি, বুঝেছি। সেই জন্য তো গত 3 দিন হলো একবারও আমাদের বাড়িতে যাওয়ার কথা তোমার মনে পড়লো না। না গো না, গত কয়েকদিন ধরে আমরা ভীষণ ব্যস্ত আছি। ওই দেবযানীর ব্যাপারটা নিয়ে বাবা একটা হেস্তনেস্ত করতে চাই। আমি তো অবাক হয়ে যাচ্ছি দীপঙ্কর, তোমাদের বাড়ির মেয়ে হয়ে দেবযানী এমন একটা ছেলেকে ভালোবাসলো কি করে? মেয়েদের বেশি লেখাপড়া শেখালে এই হয়, গরিবদের জন্য প্রাণটা একবারে উদলে ওঠে। মোটেই না, আমিও বিয়ে পাশ করেছি, কিন্তু ভালোবাসার ব্যাপারে আমি কোনো ভুল করিনি। তোমার মতন একজন রাজপুত্রকেই আমি ভালোবেসেছি। তাই নাকি? রাজকুমার? হ্যাঁ মশাই, হ্যাঁ। সংসার হিসেবে অঙ্কটা মেয়েরা খুব ভালো বোঝে। যার সঙ্গে সে ঘর করবে তার ওজন না বুঝে সে কখনোই তার প্রেমে পড়ে না। কিন্তু আমার বাবাও যে ব্যবসার হিসেবটা কিছু কম বোঝেন না, আর তাই তিনি বলেছেন নগদ 2 লাখ টাকা হাতে না পেলে তিনি এই রাজকুমারকে কিছুতেই বিয়ের পিড়িতে বসতে দেবেন না। তার মানে আমার দাদা যদি 2 লক্ষ টাকা দিতে না পারেন আমাদের বিয়ে হবে না?
আমাদের এই 1 বছরের প্রেম ভালোবাসা মেলামেশা এর কোনো দাম নেই তোমার কাছে? আমার কাছে থাকলেও বাবার কাছে নেই। তিনি বলেছেন পাপিয়া যখন তোর ওজন বুঝে প্রেমে পড়েছে তখন তার দামটা আমি ওজন করেই নেব। বাবার কথা থাক দীপঙ্কর, আমি তোমার মতামতটা জানতে চাই। আমি বাবার উপরে কি করে কথা বলবো পাপিয়া? পিতা স্বর্গের চেয়েও বড়। তাছাড়া এমনিতে দেবযানীর ব্যাপারটা নিয়ে বাবা একেবারে ক্ষেপে আগুন হয়ে আছে। তার মানে আমি এতদিন একটা মিথ্যেকে ভালোবেসেছিলাম, ফুলের কালো জোরে বিশ্বাসের পাহাড় তৈরি করেছিলাম। না পাপিয়া না, আমি তোমাকে সত্যিই ভালোবাসি। আমিও তোমাকে ভালোবাসি দীপঙ্কর, তোমাকে ছাড়া আমি বাঁচবো না। তাহলে তুমি তোমার দাদাকে বুঝিয়ে বলো। তোমার বাবা তো মারা যাওয়ার সময় বিশাল সম্পত্তি রেখে গেছেন। বলবো, নিশ্চয়ই বলবো। দাদাকে যে আমাকে বলতেই হবে। কিন্তু দিদি যদি তোমাদের মতন দাঁড়া পিয়াল্লা নিয়ে ওজন করতে বসেন তাহলে আমার জীবনটা হয়তো অন্ধকারে হারিয়ে যাবে দীপঙ্কর। আপনি কি বলছেন দিদি? আপনাদের জীবনে তো এখন শুধু রোশনাই জ্বলবে, হাজার বাতি রোশনাই জ্বালতে গেলে অনেক তেল লাগবে গণেশ। আমার দাদার হাড়ারে যদি তার রসদ না থাকে তাহলে 10 মণ তেলও পুড়বে না, আর তোমাদের এই রাধাও কোনোদিনও নাচবে না গণেশ। পাপিয়া, 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 বড় গাছে মই লাগাতে গেলে মইটাকে অনেক বড় করতে হয়। তবু তোমরা বামুন হয়ে চাঁদে হাত দিতে চাও। ওই ভিখারি অমর সরকার যেমন আমাদের কারখানার মজুর হয়েও মালিকের মেয়ের দিকে হাত বাড়িয়ে। আমার সরকারের ওই হাতটা আবার ভেঙে যাবে ছোট বাবু। আপনার চামচা এই গনসা তার জন্য নরকের দরজাটা খুলে দিয়ে এসেছে। এই রাস্কেল, আস্তে কথা বল। ভুলে যাস না দেবযানী বাড়িতে আছে। তাতে কি হয়েছে ছোট বাবু? এ তো গা শুধু সবাই জেনে গেছে যে আপনাদের কারখানার ওই ইউনিয়ন লিডার রঘুয়া খুন হয়ে গেছে। সাবাস গনসা, সাবাস। কিন্তু খুনটাকে বললো বলতো? সে কথা আমি কি করে বলবো ছোট বাবু? এই দেখুন আমার হাতে কিংবা জামা কাপড়ে কোথাও কোনো রক্তের দাগ পাবেন না। তাহলে তুই সোজা পুলিশ ইন্সপেক্টর সাহেবের কাছে চলে যা। উনি তোকে যা বলবেন ঠিক সেই মতো করবি। এই গনসা হলো জাজ সাহেবের বাচ্চা। তার সামনে যতক্ষণ নম্বরি নোটের বাঁশি বাজাবেন ততক্ষণ সে আপনার ইশারায় ফোনাদুলিয়া পোঁচ করিবে। তাহলে এদিকে আয়। ওই ইন্সপেক্টর সাহেবের কাছে যাওয়ার আগে তোর মুখে একটা মেকআপ করে দিই। আপনি কি করলেন ছোট বাবু? ওরে বোকা, তোর মুখে টাটকা আঘাতের চিহ্ন না থাকলে লোকে বিশ্বাস করবে কেন যে তুই যখন রঘুয়ার খুনিকে বাধা দিতে গিয়েছিলিস তখন সে তোর ওপরেও চাকু চালিয়েছে। ওই বাদ নাই ছোট বাবু। এই গনসা যেমন রক্ত নিতেও ভয় পারে তেমনি রক্ত দিতেও ভয় পায় না। কাজ মিটে গেলে কিন্তু আমার এই রক্তের দামটাও মিটিয়ে দেবেন। কাগজের নোট দিয়ে কখনো রক্তের দাম শোধ হয় না রে গণেশ। রক্ত দিয়েই রক্তের দাম শোধ করতে হয়। তাই তো তোকে দেখলে আমার বড় ভয় করে রে অমর। কারণ পিঁপড়ের পাকা গজায় ঠিক তার মরণের আগে। এই রাস্কেল, তুমি কোন সাহসে আমাদের বাড়িতে এসেছো? আগে না, আমি তো আপনার কাছে আসিনি, আমি তো এসেছি দেবযানীর কাছে। আশ্চর্য, গরিব বলে কি তোমাদের লজ্জা থাকতে নেই? এত গালাগাল খেয়েও তোমার অপমান হয় না? পচা নর্দমার পাশে তো আর পদ্ম ফুলের গন্ধ পাওয়া যায় না, পাকেরই গন্ধ পাওয়া যায়। এই রাস্কেল, আমাকে খোঁচা দিয়ে কথা বললে তোমার মুখটা আমি ভেঙে দেবো। নিশ্চয়ই দিবি দাদা, নিশ্চয়ই দিবি। কারণ পণ্ডিতকে খোঁচা দিলে দুটো জ্ঞানের কথা শুনতে পাওয়া যায় ঠিকই, কিন্তু মূর্খকে খোঁচা দিলে শুধু মারই খেতে হয়। দেবযানী, এইরকম একটা নিচু ক্লাসের ছেলের হয়ে কথা বলতে তোর লজ্জা করে না? না, ভালোবাসায় উঁচু নিচু জাত বেজাতির কোনো প্রভেদ নেই দাদা। সেই মন্দিরে প্রসাদ পেতে হলে সবাইকে এক লাইনেই দাঁড়াতে হয়। দেবযানী, ভালোবাসা নদীর স্রোতের মতো সার্থকতার সাগরের দিকে বয়ে যায়। তার গতিপথ আটকাতে গেলে সে মহাপ্লাবন হয়ে একুল উকুল দুকুল ভাসিয়ে নিয়ে যায়। আধুনিক সভ্যতা নদীর বুকেও কংক্রিটের বাঁধ দিতে শিখেছে। তোদের এই মহাপ্লাবনকে আমরা মজা খাল করে তুলবো। তারপরে ওই ছেলেটাকে সারা জীবন ধরে শুধু হতাশার মরুভূমিতে হাহাকার করে মরতে হবে, হাহাকার করে মরতে হবে। দেবযানী, তুমি পাশে থাকলে আমি কোনো শাস্তির ভয় পাই না। তোমার ভালোবাসা আমাকে গোটা পৃথিবীর সঙ্গে লড়াইয়ের শক্তি যোগায়।
কিন্তু আমি যে তোমার পাশে থাকতে পারবো না। আমার বাবা কোন এক বিরাট বড়লোকের ছেলের সাথে আমার বিয়ে ঠিক করে দিয়েছে। না দেবযানী না, তুমি আমার জীবন থেকে চলে গেলে আমি হয়তো পাগল হয়ে যাব। এই সমাজ সংসার সবকিছু আমি ভেঙে তছনছ করে দেব। তবু আমার পক্ষে তোমার পাশে থাকা কিছুতেই সম্ভব নয় অমর। তুমি হাসছো দেবযানী? ও মা, হাসবো না? সামান্য একটা মিথ্যে কথা বলে আমি তোমাকে ভয় দেখালাম আর অমনি তুমি একেবারে পাগল হয়ে গেলে। না দেবযানী না, প্লিজ দেবযানী, এভাবে তুমি আর কোনোদিন আমাকে এইভাবে ভয় দেখাবে না। আমি সব আঘাত সহ্য করতে পারি, কিন্তু তোমাকে হারাবার কথা আমি কোনোদিন ভাবতে পারি না। তোমার হারাবার কথা ভাবলে আমার মাথা আগুন জ্বলে ওঠে, আমি যেন পাগল হয়ে যাই। তোমাকে হারাবার কথা আমিও তো ভাবতে পারি না গো। তোমার জন্য আমি শুধু আমার বাবা দাদার বিপক্ষে দাঁড়াবো তা নয়, তোমার জন্য হাসি মুখে আমি আমার জীবনটাও দিয়ে দিতে পারি। দেবযানী, তুমি আমাকে এত ভালোবাসো? শুধু মুখের কথা নয় গো প্রিয়, শুধু মুখের কথা নয় গো প্রিয়, এই যে মনের ভালোবাসা, এই জীবনে সব ছেড়ে তাই, এই জীবনে সব ছেড়ে তাই তোমার কাছে আসা। শুধু মুখের কথা নয় গো প্রিয়, শুধু মুখের কথা নয় গো প্রিয়। আমার বাড়ি মার্বেল পাথরে, তাহলে এটা রাস্তার ছেলের কাদা মাখা পায়ের ছাপ পড়লো। আমি তাকে মনের ঘরে জায়গা দিয়েছি, তাকে অপমান করে তুমি নিজের সম্মানটা নষ্ট করো না বাবা। তোমার জীবন সাথী হওয়ার কি যোগ্যতা ওর আছে বলতে পারো? বুক ভরা ভালোবাসা আছে, স্বপ্ন দিয়ে গড়া একটা পৃথিবী আছে, আর আছে শুধু আমাদের স্বপ্ন। স্বপ্ন না অহংকার?
ওই অহংকার দিয়ে তুমি আমার মেয়েকে সুখী করতে পারবে? এই পৃথিবীতে কেউ কাউকে সুখী করতে পারে না বাবা। দেবযানী, সুখটা থাকে মানুষের মনে। হ্যাঁ, কেউ সোনার পালঙ্কে শুয়েও সুখী নয়, আবার কেউ পরম সুখে ছেঁড়া কাঁথায় শুয়ে থাকে। পারবে পারবে, আমার বিরাট অট্টালিকা বাড়ি ছেড়ে দিয়ে ওর ভাঙা বাড়ির দিকে থাকতে পারবে? দেবতার মূর্তি গাছতলায় থাকলেও সেটাই তো মন্দির হয়ে ওঠে বাবা। দেবযানী, আমি তোকে পরিষ্কার করে জানিয়ে দিচ্ছি, তুই যদি ওর সঙ্গে কোনো সম্পর্ক রাখিস তাহলে আমার সমস্ত সম্পত্তি থেকে তোকে আমি বঞ্চিত করব। আমি আপনাকে কথা দিচ্ছি, আপনার সম্পত্তি একটা কানা করিও আমরা কোনোদিন দাবি জানাতে আসবো না। তাই নাকি? তাহলে আমি যদি আমার কারখানা থেকে তোমাকে ছাঁটাই করে দিই তাহলে কি খাওয়াবে আমার মেয়েকে, তুমি বলতে পারো? যতদিন এই হাত দুটো আছে খেটে খাওয়া মানুষের কোনো ভাতের অভাব হবে না। বাবা, তাই নাকি? বেশ, আমি তোমাকে এই মুহূর্তে আমার কারখানা থেকে বরখাস্ত করলাম। কাল থেকে তুমি আমার কোম্পানিতে সাধারণ কর্মচারী হয়ে আসবে না, আসবে আমার কারখানার ম্যানেজার হয়ে। হ্যাঁ, আমি ঠিকই বলছি, জানিস আমি দূর থেকে না তোদের সব কথা শুনেছি, তাই তো আমি আজ ঠিক করেছি তোদের ভালোবাসাটাকে আমি স্বীকার করে নিলাম। আপনি সত্যি বলছেন স্যার? হ্যাঁ অমর, অনেক দিন ধরে অনেক ভাবেই আমি তোমাদের পরীক্ষা করেছি, কিন্তু সেই পরীক্ষায় তোমরা সসম্মানে পাস করেছো। আমাকে আপনি ক্ষমা করবেন স্যার, অমর না বুঝে আমি আপনাকে অনেক আঘাত দিয়েছি। ওরে অমর, এই আঘাতটা তো আমার পাওনা ছিল, সেই জন্যই তো আমার জীবনের আসলে চরিত্রটাকে আমি চিনতে পেরেছি। এসো এসো আমার ভিতরে এসো, আয় মা আয় ভিতরে আয়। দয়া করে অমরকে আমার হাতে তুলে দিন। দেখি প্লিজ, ইউ আর আন্ডার অ্যারেস্ট। কি অ্যারেস্ট? এ কি বলছেন অফিসার? আপনি ওকে কেন অ্যারেস্ট করবেন? কি অপরাধ করেছে ও? ম্যাডাম, আপনাদের কারখানার ইউনিয়ন লিডার রঘুয়াকে খুন করে তোমার ভুবনে মাগো এত একই নাচা একই অভিশাপ মিথারি জয় না, কিছুতেই হতে পারে না। অফিসার, আপনি যে ওর বিরুদ্ধে যে অভিযোগ এনেছেন তার সমর্থনে আপনার কাছে কি প্রমাণ আছে? ওর ঘর সার্চ করতে গিয়ে আমরা রক্তাক্ত চপার পেয়েছি, আমার রক্ত পাওয়া গেছে, এবং প্রত্যক্ষদর্শী সাক্ষী গণেশ এমনকি সে ওকে বাধা দিতে গেলে ও তাকে আঘাত করে, হসপিটালে ভর্তি আছে। চমৎকার একটা হিন্দি সিনেমার মতো গল্প সাজিয়েছেন ইন্সপেক্টর সাহেব। চমৎকার। আমি বলছি আপনাদের নিশ্চয় কোথাও একটা ভুল হচ্ছে। অপরের মতো ছেলে কখনো এত বড় একটা অপরাধ করতে পারে না। কে কি করতে পারে আর পারে না সেই বিষয়ে আমি আপনার সঙ্গে কথা বলতে চাই। যে অপরাধও করেছে তার জন্য ফাঁসি অথবা যাবজ্জীবন কারাদণ্ড হবে। সিপাই, হ্যান্ডকাপ লাগিয়ে নিয়ে এসো। মিস্টার সাহেব, আমি অবিনাশ চৌধুরী বলছি, আমি নিজে অমরের হয়ে জামিনে দাঁড়াচ্ছি। এই অপরাধীর জন্য কোনো জামিন হতে পারে না। ইন্সপেক্টর, সিপাই ওকে নিয়ে এসো। তুমি কিছু ভেবো না দেবযানী, কোন ষড়যন্ত্রের লাল চোখ আমাদেরকে মানব বাধা দিতে পারবে না। এ পরীক্ষায় আমরা জিতবই। মিথ্যের কুয়াশা ছড়িয়ে আমি ঠিক সত্যের সূর্যকে ছিড়িয়ে আনবো দেবযানী, আমি ঠিক সত্যের সূর্যকে ছিড়িয়ে আনবো। তুমি কিছু ভেবো না, আমি ঠিক আসবো দেবযানী, আমি ঠিক আসবো। অমর
অমর বাবা 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 তুমি তুমি চুপ করে দাঁড়িয়ে থাকো না বাবা। তুমি কিছু একটা করো, কিছু একটা উপায় বের করো। আমার মনে হচ্ছে ওকে ওর বিরুদ্ধে কেউ জোর করে একটা ষড়যন্ত্র করছে বাবা। জানো? আমি জানি দেবচানী, আমি 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 গণেশকে দিয়ে রঘুয়াকে খুন করিয়েছি। তারপরে পুলিশ ইন্সপেক্টরকে দিয়ে মিথ্যা কেস সাজিয়ে ওমরকে জেলে পাঠিয়ে। কি বলছি? একটা রাস্তা কুলের পাতা কখনো সর এগিয়ে যেতে পারে না। আমার মেয়ের সর্বনাশ করার শাস্তি ওকে পেতেই হবে। ভালোবাসাটা যদি অপরাধ হয় তাহলে আমিও সমান অপরাধী বাবা আমার জন্য। তুমি অমরের জীবনটাকে শেষ করে দিও না বাবা। আমি তোর পায়ে ধরছি। অমরের বাঁচা মরার দায়িত্ব এখন তোমার হাতে দেবচানী। আমার ইয়েস, তুমি যদি সন্দীপকে বিয়ে করো তাহলে আমি ওমরকে খালাস করে দিতে পারি। তাহলে ওমরের ফাঁসিটাকে মেনে নাও। হ্যাঁ, দুটোর মধ্যে একটাকে বেছে নাও। যদি তোমার ভালোবাসাটা বড় হয় তাহলে অমরের মৃত্যুটাকে মেনে নাও, আর যদি অমরকে বাঁচাতে চাও তাহলে ওর কথা ভুলে গিয়ে সন্দীপকে তুমি বিয়ে করো। বলো তুমি কি চাও, বলো তুমি কি করবে, তুমি কি চাও? কি চাইবো বাবা? সন্দীপকে বিয়ে করলে নিজের হাতে নিজের সুখ শান্তি ভালোবাসার গলাটা টিপে আমাকে মেরে ফেলতে হবে। চমৎকার চমৎকার বাবা, চমৎকার। তোমার কোনো জবাব নেই। নিজের অর্থ আর আভিজাত্যের দম্ভকে বজায় রাখতে তুমি নিজের মেয়েকে বলি হতে বলছো বাবা। বেশ বেশ, তবে তাই হোক। আমি যুগ যুগ ধরে তোমাদের এই ধনতান্ত্রিক সমাজ নোটের বান্ডেল দিয়ে ভালোবাসার চিতা সাজিয়ে এসেছে। আজ আমিও সেই চিতার চাইকে সিঁদুর করে নিয়ে আমার ভালোবাসাকে আমি বাঁচিয়ে রাখবো বাবা। আমি অমরের মুক্তির জন্য আমি আজ আমার মৃত্যুটাকে মেনে নিলাম বাবা। আমি রাজি বাবা, আমি রাজি, আমি রাজি। ভালোবাসা, আর সেই ভালোবাসার মান রাখতে তার ভালোবাসার মানুষটার সর্বনাশ দেবযানী কিছুতেই মেনে নিতে পারে না। তাই অমরের মঙ্গলের জন্য দেবযানী অমরকে ছেড়ে শ্বশুর বাড়ির পথে পা বাড়ালো। স্মৃতিতে সিঁদুর দিয়ে জড়োয়ার গয়নায় গা ঢেকে নতুন স্বামীর পাশে বসে একটু আগেই সে নারায়ণগড়ের দিকে রওনা দিয়েছে। বিশ্বাস করুন, এ আমি চাইনি, কিছুতেই চাইনি। কিন্তু কঠিন বাস্তব আমার সব কল্পনাকে ব্যর্থ করে দিয়ে দেবযানীর বিয়ের ছাড়াই বিরহের সুর বাজিয়ে দিল। এ কাণ্ড আমি চাইনি, কোনোদিন চাইনি। তুমি না চাইলেও বাস্তব ঘটনাগুলো নিয়ে ওদের নির্ধারিত পথ ধরে এগিয়ে যাবে নাট্যকার। কারণ সত্য সবসময় কল্পনার বাইরে যেতে পারে না। তাহলে আমাদের লেখা গল্পগুলোকে লোকে অবাস্তব, অবিশ্বাস্য বলে উড়িয়ে দেয় কেন? কারণ তোমাদের লেখা গল্পগুলোকে দর্শকরা বিশ্বাস করবে কিনা সেই ভয়েই তোমরা অনেক কিছু লিখতে সাহস পাও না। কারণ সত্যের কোনো বিশ্বাস অবিশ্বাসের দায় নেই বলে সে অদ্ভুত হতে ভয় পায় না। কিন্তু মহাকবি বাল্মীকি তো রাম জন্মাবার আগেই রামায়ণ লিখেছিলেন। টাকার কলম হাতে নিয়ে ওই বাল্মীকিকে উদাহরণে টেনে এনো না
নাট্যকার, তিনি শুধু মহাকবি ছিলেন না, তিনি ছিলেন মহাজীবনের রূপকার। তাই তার কলম থেকে সত্যের জন্ম হয়েছিল। তোমাদের কলম সত্যকে ধরে রাখতে ভয় পায়। আপনাকে কখনো তো এই গ্রামে দেখেছি বলে মনে হচ্ছে না। আপনি কে বলুন তো, কি আপনার পরিচয়? বাস্তবের আলোতে যত সময় সেটা প্রকাশ পাবে। আপাতত জেনে রাখুন, আমি বাইরে থেকে আসছি, আমি এখানকার মানুষ নই। কেন কেন এসেছে? অমর সরকার নামে একটি ছেলের সঙ্গে দেখা করতে এসেছি। আপনি তাকে চিনলেন কি করে? কয়েক মাস আগে সে আমার কোম্পানিতে একটা চিঠি লিখেছিল। সে তো এখন বিচারাধীন। কিছুক্ষণ আগে অমর ছাড়া পেয়েছে। দেবযানীর বিয়ের পরেই অবিনাশ চৌধুরীর ইঙ্গিতে পুলিশ তার বিরুদ্ধে আনা খুনের অভিযোগ তুলে নিয়েছে। আশ্চর্য, বাইরের লোক হয়েও আপনি এত সব ঘটনা জানলেন কি করে? অনেক দূরে থাকলেও এই গৌরীপুরের সব ঘটনাগুলোর উপর আমার তীক্ষ্ণ নজর আছে। কিন্তু আর নয়, এইবার সেই ইতিহাসটাকে আমি বদলে দেব। এখন থেকে আমি যা চাইবো তাই ঘটতে হবে। এই ভুল তুমি করো না বাবা। এই প্রতিহিংসা সর্বনাশের পথ থেকে তুমি ফিরে এসো বাবা। না হল্লা, আজকের এই পরিস্থিতিটার জন্য আমি অনেক দিন ধরে অপেক্ষা করে আছি। লোহা যখন গরম থাকে তখনই তাতে ঘা মারতে হয়। কিন্তু কিসের জন্য তুমি আমাকে নিয়ে এত দূরে ছুটে এলে? আমি তো আমার নিজের দুর্ভাগ্যকে মাথা পেতে নিয়েছি। কারোর উপরে, এই পৃথিবীতে কারোর উপরে আমার কোনো অভিযোগ নেই বাবা। আর অভিযোগ না থাকলেও এই রাজশেখর রায় কখনো এত বড় অন্যায়কে মুখ বুজে সহ্য করবে না। বাবা, রাজশেখর রায় নামটা যেন খুব চেনা চেনা মনে হচ্ছে। হ্যাঁ, আমি চিনেছি, আমি আপনাকে ঠিক চিনতে পেরেছি। আপনি হলেন সেই বিখ্যাত রাজ অটোমোবাইলসের মালিক রাজশেখর রায়, আমাদের এখানকার। না, আর কোনো কথা প্রকাশ করবে না। আমার অতীতের গল্পের সঙ্গে আজকে তুমি তোমার নতুন নাটকের রসদ খুঁজে নাও। নাটক? মানুষকে নিয়ে বিধাতা পুরুষ যে বিচিত্র নাটক লিখে চলেছে, তার চরিত্র হয়ে আপনাকে এখানে আসতে দেখে আমার কলমের কালি শুকিয়ে গেছে। আমার আন্দাজ যদি ভুল না হয়, তাহলে এই বোধহয় আপনার সেই মেয়ে যাকে একদিন। না না, আমি শুধু রাজশেখর রায়ের মেয়ে। আমার নাম অহল্যা, আমার অন্য কোনো পরিচয় আর আপনি দয়া করে এখানে টেনে নিয়ে আসবেন না। অহল্যা, পাষাণী অহল্যা, ভগবান রামচন্দ্রের ছয় যে পাষাণ মূর্তিতে প্রাণ ফিরে এসেছিল। তোমার জীবনে কি আর কোনোদিন রঘুপতির পায়ের ছাপ পড়বে না? এ যুগের রঘুপতিরা নগদ টাকা হাতে না পেলে কাউকে উদ্ধার করতে যায় না। তাই আমি ঘুষ দিয়ে নিজের পরিচয়টা আজ আমি আর ফিরে পেতে চাই না। তাহলে তাই হোক হে নটরাজ, তোমার নাচের ছন্দে সৃষ্টি হয়েছিল এ বিশ্বের প্রথম নাটক। আজ আমিও সেই মহানাটকের একজন নীরব দর্শক হয়ে দূরে সরে থাকি, দূরে সরে থাকি। নাট্যকার, আরে চলে যাচ্ছেন কেন? আরে দেখে যান যে অমরকে নিয়ে আপনি এক মহা নাটক লিখতে চেয়েছিলেন, আরে তার পরিণতিটা দেখে যান। অমর, চুপ করুন। মহাপ্রলয়ের মাদল বাজছে, ভালোবাসার বিশ্বাসের সব যাত্রা চলেছে শ্মশান ঘাটে। মহাকালের ঘণ্টা যে পৃথিবীর টুকে ওই তো তোমরা এই প্রাচীন পৃথিবীর পতনের শব্দ। না, এখানে কেউ কোনো শব্দ শুনতে পাবে না, কারণ অধঃপতনের এখানে কোনো শব্দ শোনা যায় না। অধঃপতন? হ্যাঁ, মানুষের চরিত্রটা সবার চোখের সামনে ভেঙে খান খান হয়ে যায়, তবু তার কোনো শব্দ শোনা যায় না। তুইও আজ এই মদের বোতল হাতে নিয়ে নিজেকে যা চরিত্রহীনতার ভগ্নস্তূপ গড়ে তুলেছিস। আরে চরিত্র বাঁচার একার দায়িত্ব কি আমার একার নাকি?
যারা নিরপরাধ মানুষের মিথ্যা মেলে জাত জেলে পাঠায়, একজনের সঙ্গে ভালোবাসার অভিনয় করে অন্যজনের সিঁদুর পরে, তাদের বুঝি কোনো দোষ থাকতে নেই? ভুল করছিস অমর। অবিনাশ চৌধুরী তোকে মিথ্যে মামলায় জড়ালো, তাতে দেবযানীর হয়তো কোনো দোষই নেই। সে হয়তো বাধ্য হয়েই মিথ্যা মিথ্যা সব মিথ্যে। দেবযানী নিজেই তার বাবার পছন্দ করা ছেলের সঙ্গে বিয়ে করেছে, তারপর ষড়যন্ত্র করে অবিনাশের সাথে আমাকে জেলে পাঠিয়েছে। আর যদি হয় তাহলে তোমাদের ওই অন্যায় আর দুর্নীতির কাছে মাথা নামিয়ে কেন কেন এইভাবে নিজেকে নষ্ট করছে? কেন হাতে মদের বোতল নিয়েছে? অমর, শুধু একটু সান্ত্বনা। চমৎকার! আমি যে মানুষ নিজের হাতের অপমান সহ্য করে পেয়েছি মদের নেশায় সান্ত্বনা সে খোঁজে, আমায় সে তো ছেড়ে কাপুরুষ। যাবে না, যাবে না। কে আপনি? ও আমি রাজ আমি অটোমোবাইলসের এমন মালিক বন্ধু রাজশেখর রায়। পেয়েছি। রাজ অটোমোবাইলস। বুঝেছি অমর। তোর মনে পড়ে অনেকদিন আগে ওনার কোম্পানিতে তুই একটা চিঠি লিখেছিলিস? আর সেই চিঠিতে বাবা ব্যবসার ব্যাপার নিয়ে, ব্যবসার প্রস্তাব নিয়ে আপনার কাছে ছুটে এসেছে। না 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 না, টাকার জোর ছিল না বলে সেটা পেটে নিয়ে আমার কোনো ব্যবসা করার কথা ভাবতে পারিনি। তবু শেষ চেষ্টা হিসাবে আপনাকে একটা সব কথা জানিয়ে চিঠি লিখেছিল অমর, না? হ্যাঁ হ্যাঁ মামর, তুমি আমার পয়সায় পেটেন্ট নিয়ে আমার কারখানায় ওই কেমিক্যাল তৈরি করবে, আমার কোম্পানি সেটা বিক্রি করার ব্যবস্থা করবে। না 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 না, আর সেই ব্যবসায় আমার আর আপনাদের আর্থিক আপনার শিক্ষার্থে আপনার এই আবিষ্কার একদিন হয়তো আপনাকে কোটিপতি করে তুলবে। আমার চাই না চাই না, আমি কোটিপতি হতে চাই না। আজ আমার টাকা পয়সা গাড়ি বাড়ির কিছুই দরকার নেই, কোনো প্রলোভন নয়, কোনো আমাকে আমাকে আমার কোনো সেই স্বাভাবিক জীবনের পথে তোমরা ফিরিয়ে আনতে পারবে না। তোমরা কেউই আমার ফিরিয়ে আনতে পারবে। অমর পারবে। এই ধনতান্ত্রিক সমাজের সব থেকে বড় শত্রু হলো অভাব আর এই দারিদ্র। এই দারিদ্র নামে দানবটাকেই তোকে দেবযানীর কাছ থেকে তোকে ছিনিয়ে নিয়েছে। ওই দানবটাকে তুই খতম কর অমর। হ্যাঁ অমর বাবু, আজকের এই ব্যাংকের অঙ্কটাই মানুষের জীবনের একমাত্র পরিচয়। তাই নিজের জন্য সেই পরিচয়টা আপনি তৈরি করুন। বাবা, আমি বাইরে অপেক্ষা করছি। না না না, আমি পারবো না, আমি হেরে গেছি, আমি ফুরিয়ে গেছি, আমি পারবো না। আমাকে পারতেই হবে অমর। পারতেই হবে। যে পুরুষ অত্যাচারের প্রতিশোধ নেয় না সে তো একজন নপুংস। কেউ তার জন্য একদিন এক ফোঁটাও চোখের জল ফেলে না। আমার যন্ত্রণার প্রতি হিংসার আগুনটাকে তোমরা এইভাবে উস্কে দিচ্ছ কেন? আমি এই ঠিক আছি, আমার 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 বাঁচা মরা আপনাদের কি আসে যায়? আমিও প্রতিশোধ চাই অমর। প্রতিশোধ চান? গৌরীপুরের মাটিতে আমারও চোখের জল মিশে আছে। তুমি আমি দুজনেই একই জ্বালায় জ্বলছি। কেমন কেমন মাই বয়, ওই চোখের জলকে জ্বলন্ত লাভাস্রোত করে নিয়ে শুরু হোক আমাদের এই প্রতিশোধের পালা। হ্যাঁ আমি প্রতিশোধ চাই, আমি প্রতিশোধ চাই। যে অন্যায় জুলুম আমাকে শেষ করে দিয়েছে, দেবযানীকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে, আমি তাদের সঙ্গে আমি প্রতিশোধ চাই। আমি তোমার প্রতিশোধে আমি রাজি। প্রণাম তোমায় ঘন প্রণাম তোমায় ঘন প্রণাম তোমায় ঘন তোমার চরণ তোরে করে ভবহরে তোমার
সে বাড়িটা সারা ভরে বৈশাখের দাহন দহনে দাউ দাউ করে জ্বলতো, সেখানে এক পশলা বৃষ্টি ভেজা এই গানের ঝর্ণাটাকে নামিয়ে আনলো কে? আপনি তো সন্দীপ কাকু, আমার নতুন বৌদি। হ্যাঁ, কিন্তু এই নতুন ঠাকুরপির পরিচয়টা তো ঠিক পেলাম না। এই অধমের নাম নিখিল মজুমদার, খাতা কলমে এই বাড়ির নন্দায়, অর্থাৎ এই বাড়ির জামাই আমি। বাপরে, আর 6 মাস হলো আমি এই বাড়িতে এসেছি, আর এই এত দিনে তোমার দেখা পাওয়া গেল। কি করবো বলুন, আপনার ননদ যে আমার পরিচয় দিয়ে ঘৃণাবোধ করে, তাই মুখে তো দূরের কথা, চিঠি পাঠিয়েও আমাকে আসতে বলেনি। সে কি, কিন্তু মাত্র 1 বছর আগে যে আপনার ভালোবাসা করে বিয়ে করেছিলেন। হ্যাঁ করেছিলাম, অভাবের সংসার আর শ্বশুর শাশুড়ি বোঝাটা মাথায় চাপাতে লালি এখন মিস লালি হবার আশায় দিবসের মন্দিরে মানত করছে। না না না, তা কিছুতেই হতে পারে না। একবার অগ্নির সাক্ষী রেখে যে সিঁদুর মেয়েদের কপালে উঠে যায়, তাকে 1000 ডিভোর্সের ডিটারজেন্ট ঘষেও তুলে ফেলা যায় না ঠাকুরপো। তাই ঠাকুর যে 1000 চেষ্টা করলেও আর তোমাকে অস্বীকার করতে পারবে না। আমি কি পারবো না, আমার ব্যক্তিগত ব্যাপার, এবং মাথার অধিকার তোমার কিন্তু একদম নেই। আমি যে মাথা ঘামাচ্ছি বা যার সাথে আলোচনা করছি, সে কিন্তু তোমার জীবন মরণের মালিক ঠাকুর। চেষ্টা করবে না, মনে রাখো তুমি পরের ঘর থেকে এসেছো, তাই এই ব্যাপারে কথা বলার অধিকার তোমার নেই। নিখিলকে ডেকে নিয়ে এসে আমার ব্যাপার তুমি মন্ত্র দিচ্ছ। ছি লালি ছি, তুমি একথা বলছো কি করে? আমি তো নিজে থেকে এই বাড়িতে এসেছি। একটা মাস থাকবে না বলে দিচ্ছি, এ বাড়িতে আমরা যা বলবো তাই হবে। বাবা যতদিন বেঁচে আছে আমাদের স্বাধীনতায় কেউ বাধা দিতে পারবে না। ঠাকুরজি, তুমি মিছিমিছি আমাকে ভুল বুঝছো। আমি তোমাদের বড় বৌদি, তাই তোমাদের স্বামী সংসারে যদি কোনো গন্ডগোল হয়, সেটাকে মিটিয়ে দেওয়া বড় বৌদি হিসেবে আমার একান্ত কর্তব্য। বৌদি, আজ বুঝতে পারলাম তুমি শুধু সম্পর্কে বড় না, আত্মীয়র কর্তব্যের বিচারে তুমি অনেক বড় মাপের মানুষ। একদম ভঙ্গ না ছোটটা, এবারে সব মানুষের মাপটা আমার ভালোভাবে জানা আছে। তা যদি থাকে তাহলে তোর নিজের জীবনটা এইভাবে নষ্ট করেছি না। ওই বৌদির মতো মাথা পেতে নিয়ে ওই দেবতার মতন মানুষটার হাত ধরে এই বাড়ি থেকে বেরিয়ে যা। আপনার কথা শুনে আমার যে হাত ধরে দিতে কত ইচ্ছা করছে। মান্তু শুনে তোমরা যে আমাকে এত অবিশ্বাস করো, সেটাই আমি বুঝতে পারি না। এরাই যদি বলে কখনো মাছ খাবো না, আঁশ ছবো না, কাশিতে যাব, মাছের দলে বাঘের মাঝিকে কোনোদিন বিশ্বাস করে না। তুমি প্রসাদ খেয়ে গেলে না ভাই? না বলছি না, আমি প্রতিজ্ঞা করেছিলাম আমি কোনোদিন এই বাড়িতে জলগ্রহণ করবো না। তাই তোমার দেবতাকে আমি প্রণাম করে যাচ্ছি, যদি কোনোদিন এদের আত্মীয় আমি ফিরে পাই, সেই দিন তোমার পায়ে মাথা ঠেকিয়ে আমি আমার প্রতিজ্ঞা ভঙ্গ করবো। আমি আমার প্রতিজ্ঞা এমন সোনার টুকরো লালিতার আঁচলে না বেঁধে পথে হলো এই ফেলে রাখি। তুমি যদি ওদের এখন 4 হাত এক করে দিতে পারো বৌদি, আমার কষ্টের বোঝাটা একটু একটু করে হালকা। আমি তোমাদের কাউকে কোনো কষ্ট পেতে দেব না ভাই। এই সংসারের সমস্ত দুঃখ ব্যথার বোঝা মাথায় নিয়ে আমি তোমাদের এই সংসারে প্রত্যেকের মুখে শুধু হাসি ফুটিয়ে তুলবো ভাই। তোমার এই মৎস্য প্রচেষ্টা আমি তোমার পাশে সবসময় থাকবো বৌদি। দাও দাও প্রসাদ দাও, তোমার কাছে দীক্ষা নিয়ে শুরু হোক আমার নতুন জীবনের নতুন পথ চলা। বৌমা, এসব কি শুনছি? তুমি নাকি আমাদের ঠাকুরের আসরে গোপালের মূর্তি প্রতিষ্ঠা করেছো, কথা সত্যি? আসলে বাবা, ছেলেবেলা থেকে গোপাল আমার আরাধ্য দেবতা। জয় শিব শম্ভু! কোন সাহসে তুমি গোপালের মূর্তি প্রতিষ্ঠা করলে? তুমি কি জানো না এই বাড়ির সবাই শক্তি মন্ত্রে দীক্ষিত? শিব আর কৃষ্ণের পূজা একসঙ্গে হয় না আর হবেও না। বাবা, সবাই তো এক, যে কৃষ্ণ সেই কালী, এক ঈশ্বরকে যে যেমন রূপে দেখতে ভালোবাসেন সেই মূর্তি গড়েই তার পূজা করেন। এই হচ্ছে সত্যিকারের ভক্তির কথা। তাই তো ঠাকুর বলেছেন ভক্তের হৃদয়ে ভগবানের বৈঠক কানা। মন্তুর
ও এই বাড়ির নিয়মকে কিছুতেই বদলে দিতে পারে না। বাবা, যেদিন অগ্নি সাক্ষী রেখে গোত্রান্তরিত হয়ে আমি এই বাড়িতে এসেছি, সেদিন থেকেই এই সংসারের সমস্ত নিয়মের অংশীদার হয়ে গেছি কাকা বাবু। জয় শিব শম্ভু। আমাকে অধিকার দেখিও না বৌমা, মনে রেখো আমি এই বাড়ির কর্তা। তবু যদি তুমি জোর করে এই বংশের নিয়ম সব পাল্টে দিতে চাও, তাহলে আমি সন্দীপকে বলে আজ এ বাড়ি থেকে চলে যাব। আমাকে ছেড়ে যাবার কথা তুমি কোনো দিনই উচ্চারণ করবে না কাকা। এ বাড়িতে তোমার আসন শূন্য থাকলে তোমার এই ছেলের জীবনে যে শূন্য হয়ে যাবে। জয় শিব শম্ভু। এই বাড়ির সব নিয়ম যদি বদলে যায়, তাহলে কেমন করে চোখ মেলে সেই অনাদৃষ্টি দৃশ্য দেখব রে সন্দীপ? কাকা, এ বাড়ির সব নিয়ম কানুনের মালিক হচ্ছ তুমি, তাই তুমি বেঁচে থাকতে সে নিয়ম কি করে উল্টে যাবে? কে তাকে উল্টে দেবে? উল্টে দেবার লোক তো এখন এসে গেছে রে বাবা। বৌমা বৌমা আমাদের ঠাকুরের আসনে গোপালের মূর্তি বসিয়েছে। সে কি? আমি তো দোষের কিছু দেখছি না দাদা। হিন্দু শাস্ত্রে 33 কোটি দেবতার জায়গা আছে, তখন তুই চুপ কর। ধর্মের সার, শক্তি ধর্মে যারা দীক্ষিত, তাদের বাড়িতে কখনো কৃষ্ণের পূজা হতে পারে না। ওসব ধর্ম টর্ম আমি বুঝি না কাকা। আমার সব ধর্ম, সব শাস্ত্র, গীতা ভাগবত হলে তুমি। তাই তোমার যদি কোনো আপত্তি থাকে, তাহলে এ বাড়িতে আর কোনো দিন গোপাল পুজো হবে না। কোনো কিন্তু নয়। আজ থেকে তোমাকে ওই ঠাকুর পুজো বন্ধ করতে হবে, এটাই আমার আদেশ। বেশ, স্বামীর আদেশ আমার কাছে দেবতার নির্দেশের চেয়ে অনেক বড়। তাই তুমি যখন চাইছো না, আমি আজই আমার ঠাকুরকে বিসর্জন দিয়ে আসবো। তুমি যতই চেষ্টা করো না কেন, এই সংসারে তুমি আগুন লাগাতে পারবে না। আমরা এক ছিলাম, এক আছি, আর সারা জীবনে এক থাকবো। তাহলে কোম্পানির ভবিষ্যৎ লইয়া তোমরা এক লগে সিদ্ধান্ত নাই, এই লাইগাই ভর সন্ধ্যেবেলায় আপনাকে বাড়িতে আমি ছুঁইটা চলে এলাম। কোম্পানির ব্যাপারে কথা বলার জন্য আপনাকে বাড়িতে আসতে হবে কেন মিস্টার সরকেল? অফিসের কথা আপনি অফিসেই বলতে পারতেন। কারে কমু, আপনি তো অফিসেই যান না, দিনরাত ছোটদার কাছে পেঁচাল পারি, আর তিনি তো আমার কোনো কথা কানেই নেই না, খালি চেক লেখেন আর টাকা তোলেন। বাজে কথা বন্ধ করে কি হয়েছে বল। এই ডাইলের মোজা তোলে, টাকা তুলতে তুলতে ওই ব্যাংকের জমা টাকা একদম তোলানিতে আইয়া পড়েছে। কালই কর্মচারীদের মাইনে দেবার টাকা নাই, একেবারে হক্কা। কি বলছেন আপনি? ঠিকই কইতাছি, লগে হিসাবের খাতা লইয়া আছি। সত্যি কিনা মিথ্যা সেটা মিলাইয়া দেখেন দেখেন। আপনি তো মশাই ভারী মুশকিলের লোক। সন্দীপ কি দেখবে? সন্দীপ কি দেখবে? ও কখনো ব্যবসার কোনো খোঁজ খবর রাখে? শুধু শুধু ওকে বিরক্ত করবে না। করুম নাই, আর কালই কর্মচারীরা যদি মাইনে না পায়, তাহলে ওই কোম্পানিকে দরজায় এত বড় তালা ঝুলবা, মনে রাখো। না না না, সে কি কথা? কোম্পানি বন্ধ হয়ে গেলে যে আমাদের সবার মান সম্মান ধুলোয় মিশে যাবে। জানি বাবুদের জানি, কিন্তু মান সম্মান বাঁচানোর জন্য চাই পুরো 5 লাখ টাকা। 5 লাখ? এতগুলো টাকা একদিন আমরা কোথায় পাবো? আচ্ছা, এবার কোম্পানিকে লক আউট করে দে। সঞ্জয়, এ কি বলছিস তুই? ঠাকুরদা নিজে হাতে এই কোম্পানি তৈরি করেছেন, আর আমরা সেখানে তালা ঝুলিয়ে দেব? না না, এ কিছুতেই হতে পারে না। এতগুলো টাকা তুই কোথায় পাবি দাদা? শোনো না, আমি একটা কথা বলছিলাম কি, ওই আমার আর ঠাকুরজির যে গয়নাগুলো আছে, ওগুলো বন্ধক দিয়ে ওই টাকাটা পাওয়া যাবে না? গয়না? আমার গয়না কোথায়? গয়না নাই, তাহলে ওইগুলো ঝুমঝুম কইরা কি ঝুলতেছে? না, এগুলো একটা আমার জিনিস নয়, সব আমার শ্বশুর বাড়ির জিনিস। স্বামীর সঙ্গে সম্পর্ক না থাকলেও এই জিনিস আমি কিছুতেই হাত দিতে পারবো না। কিন্তু লালি, না বর্তা না, তুই এমন অনুরোধ আমাকে করিস না। স্বামীর ঘরকার সম্পর্ক থেকে বঞ্চিত হলেও আমি তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারবো না। কিছুতেই না বর্তা, কিছুতেই না। তাহলে ঠিক বলেছে দাদা, কিন্তু আমাদের পরের ঘরের বউ, আমাদের নিজের স্বার্থে ওকে সর্বনাশ করতে আমরা পারি না। তা ঠিক। আচ্ছা কাকা, দাদু যে তোমার নামে 10 লাখ টাকার ফিক্সড ডিপোজিট করেছিলেন, তার থেকে সন্দীপ ভাইপো হয়ে তুই আমার এত বড় সর্বনাশ করতে চাস? এই বুড়ো বয়সে তোরা যদি আমার পথে নামিয়ে দিস, ওই টাকাটাই যে আমার প্রাণ বাঁচাবে বাবা। তোমার এই বড় ছেলে বেঁচে থাকতে কেউ কোনো দিন তোমাকে পথে নামিয়ে দিতে পারবে না কাকা। বিয়ের পর সব ছেলেরাই তো বউদের আঁচলে বাধা পড়ে যায়।
তাছে আমি বরং আজই এই ঘর ছেড়ে পথে নামবো। প্রভু, শেষ জীবনের শেষ সম্বলটুকু আমি কিছুতেই এইভাবে হাতছাড়া করতে পারবো না, কিছুতেই না। জয় শিব শম্ভু, তুমি ভরসা বাবা, তুমি ভরসা। রক্ষা করো বাবা, রক্ষা করো। দেখলে দাদা, দেখলে বিপদের সময় পরমাত্মীরা কেমন করে পালিয়ে যায়। তবে তুমি কিছু ভেবো না দাদা, আমি এইরকম হতে পারে ভেবে টাকার জন্য রাজ ফিনান্স কোম্পানির সঙ্গে আগে থাকতে কথা বলে গেছি। কি বললেন? রাজ ফিনান্স কোম্পানি মানে ধেনে না বেপাক ভাবে ব্যবসায়ীদের কাছে সুদের টাকা খাটান? হ্যাঁ, আমি এখনই ফোন করে ভদ্রলোক এখানে আসতে বলছি। যাই ঘটুক না কেন দাদা, আমি সবসময় তোমার পাশে থাকবো। আমার খুড়তুতো ভাই হলেও আমাদের দুজনের শরীরের একই রক্ত বইছে, সেই রক্তের সম্মান আমি রাখবো দাদা, আমি রাখবো। হ্যাঁ গো, এখন কি হবে বলো তো? আমি তো কিছুই বুঝতে পারছি না। ম্যানেজার বাবু, আপনি না হয় আমার গয়নাগুলোই নিয়ে যান। না বৌদি না, অত কাঁচা খোলা হইবে না। ওই ডায়েলের মোজা তলে আর দরদ ওই চোখের জলে। সকলে যেমন টাকার বদলি চোখের জল ফেলা লগে লগে চইলা গেল, আর আপনিও তেমন বসে শুধু জল ফেলা কাঁদেন। ম্যানেজার বাবু, এবারের মানুষদের নিয়ে আপনি এভাবে ব্যঙ্গ করে কথা বলবেন না। করুন রে ভাই, কমো। হ্যাঁ, কারণ আপনাকে জন্মের অনেক আগে আমি এই বাড়িতে আইয়াছিলাম, তাই এরা হা করলে এদের হাওয়া আমি সব বুঝি। কথায় মরল চিনি আর দাদা চিনি দানে, আর মোষ হয় দানরে চিনি মধুর বচনে। মধুর আশ্চর্য, একটা বাইরের মানুষও কত সহজে এদের অভিনয়ের ফাঁকিটা বুঝতে পারে, অথচ এরাই সেটা বুঝতে পারে না। কিন্তু তুমি সেই অভিনয়টা বুঝতে পারো কি? পারি পারি দেবযানী, আমি পারি, আমি সব বুঝতে পারি। আমি তো আর কচি খোকা নই, আমি বুঝতে পারি বলেই এটা জানি আমার ভাই বোন কাকা এরা সবাই আমাকে ঘেন্না করে, মনে মনে এরা সবাই আমার সর্বনাশ চায়। সে কি? আমার বাবা মা মারা যাবার পর থেকে এটাই আমার জীবন দেবযানী। জ্ঞান হবার সঙ্গে সঙ্গে ওই কাকা বাবুই আমার নিজের হাতে আমার মুখে তুলে দিয়েছে মদের বোতল। ঐশ্বর্য প্রাচুর্যর সব থাকা সত্ত্বেও একটু ভালোবাসার কাঙাল হয়ে আমি যে পথে পথে ঘুরে বেরিয়েছি, সেই থেকে বাইজির গান আর মদের নেশাই যে আমার একমাত্র আশ্রয়। কিন্তু আমি তোমার স্ত্রী হওয়ার সত্ত্বেও আমি কেন সেই আশ্রয়টা হতে পারলাম না বলো তো? আমি তো গান গাইতে জানি, তো কেন একদিনের জন্য সেই গান তুমি শুনতে চাইলে না? কেন চাইনি জানো? যে সংসারকে আমি মনে মনে ঘেন্না করি, যদি কোনোদিন সেই সংসারের মায়ায় আমি আটকে যাই, সেই ভয়ে। সেই ভয়ে যদি তোমার ছিল, তাহলে তুমি আমাকে কেন বিয়ে করেছিলে? কেন আমার নারী জীবনের সবচেয়ে দামি স্বপ্নটা তোমার উপেক্ষার অন্ধকারে ঢাকা থাকবে? কেন তুমি রোজ সন্ধ্যাবেলায় বাড়ি থেকে বেরিয়ে যাও? কেন মাঝ রাতে নেশায় জ্ঞান হারিয়ে তুমি বাড়ি ফেরো? বলো বলো, আজ তোমাকে আমার কথার উত্তর দিতেই হবে। বলো বলো বলছি, বলো। কিন্তু স্বামী হিসেবে আমি আমার সব দায়িত্বই তো পালন করেছি। তোমার কোনো অভাব অসুবিধা আমি রাখিনি। টাকা পয়সা বাড়ি গাড়ি, সেটাই কি জীবনের সব? নিজের ঘর বাড়ি আত্মীয় স্বজন সবকিছু ছেড়ে আমি তোমার কাছে এসেছি, সেটাকে শুধুমাত্র একটু সিঁদুরের জন্য? আমি যদি নিজের স্বামীকেই না পাই, তাহলে এই সিঁদুর যে শুধুই যন্ত্রণার বোঝা। সে বোঝা বইতে যদি এতই কষ্ট হয়, তাহলে যে কোনো দিন তুমি সেই সিঁদুরের শৃঙ্খল থেকে মুক্তি নিতে পারো। এটা বুঝি তোমাদের মতো পুরুষ মানুষেরা খুব সহজেই বলতে পারে? দেবযানী, আবার এই সিঁদুরের ছাপটাকে আমি কিছুতেই মিথ্যে হয়ে যেতে দেব না। আমার এই চোখের জলকে ভালোবাসার ফুল করে আমি প্রত্যেক দিন নতুন মালা গাঁথবো। তোমার উপেক্ষাকে ভালোবাসায় পরিণত করা হবে আমার বিবাহিত জীবনের একমাত্র ব্রত। আমি কিছুতেই হারবো না, কিছুতেই না, কিছুতেই না। দেবযানী, আমার সকল দুঃখে
সমাপন আমার দুঃখের প্রদীপ জ্বেলে দিবস দিলে করব আমার ব্যথা পূজা সমাপন আমার দুঃখের আমি তোমাকে প্রাণ ভরে আশীর্বাদ করছি দেবযানী, তোমার পূজা যেন সার্থক হয়। যে সংসারকে আমি মনে মনে এত ঘেন্না করি, তার জন্য আমার প্রাণটাও যে আকুল হয়ে কাঁদে। সেটাই সংসারের নিয়ম মিস্টার বোস। পাকা ব্যবসায়ীর মতন সংসার মানুষকে দুঃখ শোক ভালোবাসার না দিয়ে এক্সকিউজ মি, আমি তো আপনাকে ঠিক চিনতে পারলাম না। আমি রাজ ফিনান্স কোম্পানির মালিক রাজশেখর রায়। সঞ্জয় বাবুর টেলিফোন পেয়েই আমি এখানে এসেছি। আমি ওর দাদা সঞ্জয়, কিন্তু আপনি নিজে এলেন কেন? দরকারটা যখন আমাদের, তখন আমি আপনার অফিসে চলে যেতাম। দরকারটা আপনার থেকে আমারও কিছু কম নয়। 6 মাস ধরে আমি আপনার সঙ্গে আলাপ করার সুযোগ খুঁজছি। তাই নাকি? কিন্তু কেন? আপনি শিক্ষিত বুদ্ধিমান মানুষ, সময় মতো সেটা ঠিক বুঝতেই পারবেন। আপনি নিশ্চয়ই শুনেছেন যে আমাদের 5 লাখ টাকার বিশেষ প্রয়োজন। জানি, সেই জন্য চেকটা একেবারে লিখে নিয়েই এসেছি। আশ্চর্য, চেনা নেই জানা নেই, এক কথায় আপনি এতগুলো টাকা ধার দিচ্ছেন। মানুষ কি সত্যি সত্যি কোনোদিন মানুষকে চিনতে পারে? মা বাবা ভাই বোন এমনকি স্বামী স্ত্রীর সম্পর্কের আড়ালেও কি অন্ধকারের অন্ধকার থাকে না? তবু তো আমরা জীবন জুয়ায় হাসি মুখে দান ফেলতেই হয়। তাহলে কি আপনি কোনো শর্ত ছাড়াই টাকাটা দিচ্ছেন? একটাই শর্ত, আপনার মতন ব্যবসায়ীর কাছ থেকে আমি কোনো সুদ নেব না। কিন্তু যেদিন কথা দেবেন সেই দিনই টাকাটা ফেরত দিতেই হবে। মিস্টার রায়, আজ থেকে ঠিক 3 মাসের আগে আপনি আপনার টাকা ফেরত পেয়ে যাবেন। তাহলে এই নিন মিস্টার বোস চেকটা। ওটা আপনি আমার ভাইয়ের হাতে দিন, ফেরতের ব্যাপারটা ওই আপনাকে লেখাপড়া করে দেবে। As you please, but remember Mr. Boss, টাকাটা ঠিক সময় মতন ফেরত দিতেই হবে। আদারওয়াইজ আপনি আইনের সাহায্য নিয়ে আমার হাতে হাত করা পড়াবেন। কিন্তু মনে রাখবেন, এই সন্দীপ বোস কখনো কথার খেলাপ করে না। ভেরি গুড। এমন যদি মানুষের জন্য হয়তো আমার কাজটা অনেক সহজ হয়ে যাবে। এই নিন চেকটা, আপনি নিন। কথা আজ সময় ধরে যেভাবে আমাদের পিছনে ঘুরছেন, তাতে মনে হচ্ছে যে অপকর্মের পিছনে আপনার কোনো উদ্দেশ্য আছে। এমন কোনো সন্দেহ হলে চেকটা না হয় আমি ফেরত নিয়েই যাব। ছি 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 ছি, এই মান্তু শোনার উপর এতটা রাগ করবেন না স্যার। আমি শুধু বলছি, এই ভদ্রলোকের মতন চেহারা হলেও আমার মতন খচ্চর মাল এ ভূভারতে খুঁজে পাবেন না। তাই বলছি, আপনার যদি সাহায্যের দরকার হয় নিঃসংকোচে বলতে পারেন। সাহায্যের পরিবর্তে আপনি কি চান খোলাখুলি বলুন। মানি মান্তু শোনার সে যুগে সেই বিভীষণ অশ্বত্রায় ছিল ঘরে, আর আজকের ঘরে এই বিভীষণ ওর শত্রু হবে টাকার জন্য। তাই আপনি যদি আমার খুঁড়তো দাদার সর্বনাশ করতে চান। কার সর্বনাশ তা আমি জানি না। ঝড় যখন ওঠে গরিবের কুঁড়ে ঘরের সঙ্গে সঙ্গে অনেক রাজপ্রাসাদও ভেঙে পড়ে। 6 বছর আগে আমার মেয়ের জীবনে যে আঘাত এসেছিল, মাত্র 6 মাস হয়েছে আমি তার ওষুধ খুঁজে পেয়েছি। এইবার পাল্টা আঘাতের সময় এসেছে, চরম আঘাত। অহল্যার চোখের জল এবার সর্বগ্রাসের বন্যার মতো অনেক সংসারকে ভাসিয়ে নিয়ে যাবে। ভাসান স্যার, ভাসান। আপনি বন্যার মতন বেয়ে আসুন, আমি বেঈমানের মতন বাঁধ কেটে দেবো। আপনি মানুষদের স্তূপ তৈরি করবেন, সেখানে ঝাঁপিয়ে পড়বো। আপনি ফাঁসির দড়ি ঝোলাবেন, আমি তাতে মোম লাগিয়ে
করে তুলব। শুধু আমার দু হাতে টাকা দিয়ে যাবেন স্যার, টাকা